হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং আমি আশা করি তোমরা সবাই আজকের এই ক্লাসটিতে খুব এনজয় করবে, বিকজ আজকের ক্লাসটি কিন্তু আমাদের টপিক ক্লজ। আজকে এই ক্লজের যে ক্লাসটি হতে চলেছে এটি কিন্তু খুব ধামাকাদার, বিকজ এই ক্লজের ক্লাসটিতে কিন্তু তোমরা একটা এক্সেপশনাল পার্ট জানতে চলেছো এবং যাদের এই ক্লজ নিয়ে প্রবলেম রয়েছে, যারা 11th এবং ক্লাস 12th পড়ছো তাদের জন্য বিশেষ করে এই ক্লাসটি, এবং এছাড়াও যারা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত রয়েছে তাদের জন্য কিন্তু ক্লজের খুব দারুণ একটি উপহার আজকে তোমাদের জন্য। তো কেন আমরা এই ক্লজ শিখবো এবং ফ্রেজ এবং বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ গুলো আমরা বেশিরভাগ সময় আমরা যারা ইংলিশ টিচার্স রয়েছে তারা এই আলোচনা করে থাকি, কিন্তু কেন এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করা হয়? একটা ইংরেজি ভাষা শেখার জন্য কি এত কিছু দরকার হয়? আমাদের মনে সব সময় সেম প্রশ্নটি কাজ করে। তো আজকে চলো এই প্রশ্নের সাথে সাথে তোমাদের এই ক্লাসটি শেখাবো। তো দেখে নাও, আমাদের গ্রামারিয়ানরা যারা রয়েছেন তারা কিন্তু এক্স্যাক্টলি গ্রামারের বেশ কিছু রুলস তৈরি করে দিয়েছেন। দেখো এই রুলস কেন আমরা রুলস গুলো করবো এবং ক্লজের যে ক্লাসিফিকেশন আমরা তো শিখবো আজকে। তো এই ক্লজের ক্লাসিফিকেশন গুলো কেন এতটা গুরুত্ব আমি দিয়ে কেন বলছি, এর পিছনে কারণ হচ্ছে, যারা তোমরা স্পোকেন ইংলিশের কথা বলো যে স্যার আমরা স্পোকেন ইংলিশ শিখবো, এবং স্পোকেন ইংলিশ ছাড়াও কিন্তু আমাদের ক্লাসে ক্লজের বেশ কিছু এক্সাম্পল চলে আসে, সেই এক্সাম্পল গুলো বা সেন্টেন্স গুলো আমরা ভালোভাবে পড়তে পারি না, এবং সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আমরা বুঝতে পারি না, কোন সেন্টেন্স কিভাবে কোথায় ব্যবহার করব। এর জন্য কিন্তু ক্লজের ফাংশন রয়েছে এবং সেই ফাংশন গুলো জানতে হয়। প্রত্যেকটি ভাষা শেখার জন্য একটা লাইন বা লেন্থ থাকে, সেটা ধরে যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদের পুরো ল্যাঙ্গুয়েজটাকে শেখা বা ক্যাপচার করা খুব সহজ হয়ে ওঠে। এই জন্য কিন্তু বিশেষ করে গ্রামারিয়ান যারা রয়েছেন, যারা এই ভাষাটি নিয়ে অধ্যাপনা করেন, ভাষাটি নিয়ে পড়াশোনা করেন সব সময়, এবং এই ভাষার বিভিন্ন দিক নির্দেশনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেন, যার কারণে আমরা যারা বিগিনার্স রয়েছি তাদের একটা বিল্ডিং ব্লক যে লেভেল, সেই লেভেল থেকে আমরা অনেক আপ হয়ে যেতে পারি। আপ শব্দের অর্থ কি এখানে? কারণ আমরা এই ভাষায় একটা পাণ্ডিত্য লাভ করতে পারি, যাতে একটা ভাষা অন্যের সাথে কথা বলতে গেলে খুব সুবিধা হয়। যেমন তুমি ধরে নাও দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি যেটা, এই প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু তোমাদের জানতে হবে। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি কিন্তু আমাদের সমস্ত পৃথিবীতে, সারা পৃথিবীতে কিন্তু একটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তো সবাই চায় যে স্যার আমরা স্পোকেন ইংলিশ শিখবো, এবং স্পোকেন ইংলিশের গুরুত্বগুলো কিন্তু তারা না জেনেই মাঝে মাঝে স্পোকেন ইংলিশ শিখতেছে, এবং এসে কিছুদিন পরে শেখার পরে না না আমাদের দ্বারা এটা হবে না। আচ্ছা, একটা ভাষা শিখতে গেলে মিনিমাম 2 ইয়ার সময় দিতে হয়। তোমরা যারা বিগিনার্স রয়েছে তাদের হয়তো অনেকটাই বুঝতে পেরেছো যে স্পোকেন ইংলিশ বাস্তবে কোনো স্ট্রাকচার ছাড়া বা কোনো রকম নির্দিষ্ট ওয়ে ছাড়া কিন্তু এটা শেখানো সম্ভব হয় না। ওকে, একটা ওয়ে ধরে দেওয়া হয়, সেই ওয়ের মাধ্যমে কিন্তু আমরা সেই বিষয়গুলোকে বুঝে নিই, তাই না? তো চলো যাই, আমরা বেশি কথা না বলে আজকে ঠিক ক্লজের ক্লাসটি করে নিই, এবং তোমাদের বেশ কিছু ডিফিকাল্টিস আজকে আমি সমাধান করব। তো চলো। তো সবার প্রথমে আমাদের জানতে হবে ক্লজ কাকে বলে। তো এটা একটা খুব সমস্যা, স্যার ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে একটা বৃহৎ একটি সেন্টেন্স, আ গ্রেটার সেন্টেন্স, সেই সেন্টেন্সের ভিতরে ছোট্ট একটি পার্ট, যাকে আমরা একটা সাবজেক্ট সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বে লিপিবদ্ধ করতে পারি। কি করব আমরা? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বলতে কিন্তু আমরা সেটাকে একটা ক্লজ বলে থাকি, তাই তো? এবার যদি বলো স্যার ফাইনাইট ভার্ব কি, ফাইনাইট ভার্বের যে সংজ্ঞা রয়েছে যেটাকে আমরা বুঝবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফাইনাইট ভার্ব বলতে যেটা হচ্ছে টেন্স, নাম্বার, পারসন, জেন্ডার, এই চারটে অনুযায়ী যদি যে ভার্ব পরিবর্তিত হয় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ক্লিয়ার? আর বাকি যে সমস্ত ভার্ব অপরিবর্তিত থাকে তাকে কিন্তু আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আর সাবজেক্ট তো তোমরা জানো, যাকে আমরা ডুয়ার বলে থাকি, যে ভার্বের অর্থাৎ ক্রিয়া করে থাকে তাকে আমরা কিন্তু সাবজেক্ট বলে থাকি। ক্লিয়ার? তো এখানে আমাদের মূলত ক্লজ কি বিষয় পরিচয় হয়ে গিয়েছে, এবং একটা বৃহৎ সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট ফাইনাইট ভার্ব যদি একের বেশি থাকে তখন সেটাকে আমরা পার্ট পার্ট করে বলে থাকি ক্লজ। আমি আশা করি তোমাদের ক্লজের বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এবার চলো এর ক্লাসিফিকেশনটি দেখে নিই। তো এর ক্লাসিফিকেশন আমরা প্রথমে বিষয়টি খেয়াল করতে হবে তোমাদের, যে প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, নেক্সট এই প্রিন্সিপাল ক্লজের সাথে আরো একটি ক্লজকে তোমাদের এই মুহূর্তে জানতে হবে, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখানে এই দুটি ক্লজ ছাড়া কি আর কোনো ক্লজ রয়েছে? হ্যাঁ রয়েছে, সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা,
আমরা বুঝে গেলাম এই তিনটি ক্লজের বাইরে আদৌ আর কোনো ক্লজ নেই, কিন্তু এই তিনটির মধ্যে কিন্তু আরো বেশ কিছু ক্লজ লুকিয়ে রয়েছে, সেগুলো আমরা জানবো। চলো, এখানে এই ক্লজ তিনটি জানতে গেলে আমাদের আরো তিনটি বিষয় খেয়াল করতে হবে। সেটি হচ্ছে সেন্টেন্স, ফরমেশন অফ সেন্টেন্স। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট সেন্টেন্স হচ্ছে সিম্পল, সেকেন্ড কমপ্লেক্স এবং থার্ড কম্পাউন্ড। তার ভিতরে দুটি অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড বিষয় আমাদের এখানে লাগবে। তো দেখো, প্রথম যে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই দুটি বাস্তবে কোন সেন্টেন্সে আমরা ব্যবহার করি, বা আমরা যে বইতে যে সেন্টেন্স গুলো পড়ি বা নিউজ পেপার বা বিভিন্ন আর্টিকেলস এর সেন্টেন্স গুলো পড়ে থাকি, তার ভিতরে কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পরিমাণ সর্বাধিক, তাই না? তাহলে এই সেন্টেন্স গুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখানে প্রিন্সিপাল যে ক্লজটি রয়েছে, এই ক্লজ এবং আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটোকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পেতে পারি। কোন সেন্টেন্সে পাবো? কমপ্লেক্স। ক্লিয়ার? এবং এই দুটো ক্লজ মানে তোমরা বুঝতেই পারছো, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাই এটাকে 1+1 আমরা বলতে পারি। প্রিন্সিপাল ক্লজেও একটি সাবজেক্ট একটি ক্লজ একটি ভার্ব, আর সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে। ক্লিয়ার? এক্ষেত্রে আমরা টোটাল পেয়ে গেলাম কতগুলো? টোটাল আমাদের যে কমপ্লেক্স সেন্টেন্সে বসবে সেটি হচ্ছে, আমরা যে সংজ্ঞা দেব 2+2। 2+2 মানে কি? কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফাইনাইট ভার্ব আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পেতে পারি। ক্লিয়ার? তো এবার এই কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যে দুটি ক্লজ পাবো, এই দুটি ক্লজকে জয়েনিং এর জন্য, অর্থাৎ দুটো ক্লজ তো জয়েন করতে হবে, তার মানে একটি সেন্টেন্স কি করে হবে? তো আমরা একটা এক্সাম্পল দেখবো এখানে। দেখে নাও, রোহিত রোহিত রিডস আ বুক which was interesting, which was interesting। আমি একটা সেন্টেন্স লিখেছি, তোমরা খেয়াল করতে পারছো যে রোহিত রিডস আ বুক, এই পর্যন্ত তোমরা দেখো একখানা সেন্টেন্স, এবং এরপরে which was interesting, এই which বলতে কিন্তু এর আগের এই বুককে বোঝাচ্ছে, তাই না? তাহলে রীতিমতো আমরা এটাকে সাবজেক্ট ধরতে পারি, এবং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ক্লজটি বুঝতে পারলাম, এখানে একটি ক্লজ বোঝাচ্ছে, এবং এখানে যে সাবজেক্ট এবং এই রিড সেটা ফাইনাইট ভার্ব। তো আমাদের যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু স্ট্রাকচার অনুযায়ী আমরা সেটাকে মিলিয়ে ফেললাম। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার কিভাবে আমরা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট বুঝবো? তোমাদের মনে রাখতে হবে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেই ক্লজ যার আগে কোন রকম কনজাংশন থাকে না। কি থাকে না? কোন রকম কনজাংশন। আচ্ছা, এই কনজাংশন গুলো কি? কনজাংশন হচ্ছে দুটি শব্দ, দুটি ফ্রেজ, দুটি ক্লজ এবং দুটি সেন্টেন্সকে একসাথে যোগ করে, তাকে কিন্তু আমরা কনজাংশন বলবো। তো এখানে দেখো একটা কনজাংশন ইউজ করা হয়েছে, তার নাম কি? হুইচ। এই হুইচ কনজাংশনটি কিন্তু দুটি সেন্টেন্সকে একসাথে যোগ করেছে, তাই এটার নাম হবে কি? একটা কনজাংশন। এবার এই কনজাংশনটি যদি সাবঅর্ডিনেট ক্লজ এ বসে, তাহলে এর নাম সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেশ কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যে ক্লজ মেকার বা লিঙ্কার ব্যবহার হয়, তাকে আমরা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো। কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমি আশা করি তোমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটি বুঝতে পেরেছো। স্ক্রিনের প্রত্যেকটি কনজাংশনস গুলোকে কিন্তু তোমরা লিখে নেবে, এবং এই কনজাংশন গুলো দেখেই কিন্তু আমরা একটু পরে, দেখো এখানে সাম মোর এক্সাম্পলস রয়েছে, এক্সাম্পল গুলো কিন্তু আমরা সলভ করব এবং খুঁজবো এর ভিতরে কোনটি কোন ক্লজ রয়েছে। এখনো কিন্তু শেষ হয়নি। তো চলো, এরপরে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা সম্পর্কে আরো একটু জেনে নিই। দেখো, এই যে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে, এটির অর্থ আমরা কি করে বুঝবো? এই ক্লজটি কিন্তু অবশ্যই তোমাদের আরেকটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। দেখে নাও, আই নো, আমি জানি, ওয়্যার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। তো এই সেন্টেন্সের মধ্যে আমরা যেটা খেয়াল করছি সেটি হচ্ছে আই নো একটি ক্লজ এবং হোয়াই হি লিভস একটা ক্লজ, তাই না? তাহলে আমি যদি আই নো এই ক্লজটি না লিখি, তাহলে কিন্তু এই ক্লজের কোনো ভ্যালু নেই। হোয়াই হি লিভস, কোথায় সে বাস করে। এখানে কিন্তু একটা সেন্টেন্সের ভিতরে একটা ইনকনসিস্টেন্টের ব্যাপার রয়েছে, যেটা অসামঞ্জস্যপূর্ণতা তুমি খেয়াল করতে পারছো। তো আই নো বলার পরে কিন্তু এই যে সাবঅর্ডিনেট ক্লজটি রয়েছে, এটা পূর্ণতা পেয়েছে, তাই না? তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো খেয়াল করেছো, দেখো ওয়্যার শুরু হয়েছে, তাই না? এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যে ক্লজ মেকার বসেছে, তার কারণে কিন্তু ওয়্যার থেকে শুরু করে লিভস পর্যন্ত এটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা পূর্ণভাবে নির্ভর করছে কি? নো ভার্বের উপরে। তাহলে এই ফাইনাইট ভার্বটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ।
এর আগে আমরা যেটা করেছি রোহিত রিডস আ বুক, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ যার উপরে নির্ভর করে রয়েছে কি হুইচ ওয়াজ ইন্টারেস্টিং। যদি বলো হুইচ ওয়াজ ইন্টারেস্টিং, এই হুইচ ওয়াজ ইন্টারেস্টিং কে যদি তুমি আলাদা করে একটা সেন্টেন্সে দিয়ে ব্যাখ্যা করো তাহলে এই সেন্টেন্সটা কিন্তু কোনোভাবেই পূর্ণতা পাবে না। কিসে পূর্ণতা পাবে? কারণ যখন এই রোহিত রিডস আ বুক এই সেন্টেন্সটি তুমি লিখবে। ওকে, আমি আশা করি তোমরা সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল ক্লজ বুঝতে পেরেছো, সাথে সাথে কমপ্লেক্স সেন্টেন্সের কিছু স্ট্রাকচার বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো এবার আমরা কোঅর্ডিনেট ক্লজ কে বুঝবো। এই কোঅর্ডিনেট ক্লজ কিন্তু আমাদের সেকেন্ড যে সেন্টেন্সটি ছিল সেই সেন্টেন্সের নাম কি? কম্পাউন্ড সেন্টেন্স। এই সেই কম্পাউন্ড সেন্টেন্সের কিন্তু আমরা এবার স্ট্রাকচারটি জানবো। এই কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে যে কনজাংশনটি বসে, অর্থাৎ মাঝখান বলতে কি বোঝানো হয়েছে, আমরা সেটাকে কিন্তু একটা ফ্যান ভয়েস রূপে জানি। কি ভয়েস? ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েসের ভিতরে কিন্তু আমাদের মোটামুটি 7টি ক্লজ বাইন্ডার রয়েছে। ক্লজ বাইন্ডার মানে কি? দুই দিকে দুটি ক্লজ, অর্থাৎ দুই দিকে দুটি কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট ক্লজ থাকবে এবং মাঝখানে ক্লজ বাইন্ডার। যেমন এর ভিতরে আমরা এন্ড দিয়ে যুক্ত করব কিছু সেন্টেন্স আছে, একটু খেয়াল করবে। রাজু ইটস রাইস and he also drinks milk. ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি রাজু ইটস রাজু ইটস রাইস and he also drinks milk। এই যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, পুরো সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা মাঝখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি ক্লজ বাইন্ডার। দুই সাইডে যে দুই পাশে যে দুটি সেন্টেন্স রয়েছে এই দুটি সেন্টেন্স কিন্তু পুরোপুরি কোঅর্ডিনেট ক্লজ। দেখো এখানে একটি সাবজেক্ট পাচ্ছ, তার সাথে এখানে একটি ফাইনাইট ভার্ব, আবার এখানে একটি সাবজেক্ট পাচ্ছ এবং এর নিচে ইটস এর ভার্বটি রয়েছে সেটি ফাইনাইট ভার্ব। অটোমেটিক্যালি কিন্তু আমরা দুটো আলাদা আলাদা ভাবে একটা মেজর সেন্টেন্স আমরা পাচ্ছি এবং মাঝখানে শুধু এন্ড দিয়ে বাইন্ড করে দিচ্ছি, দুটোকে জোড়া লাগিয়ে দিচ্ছি, যার কারণে এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশন গুলো ব্যবহার হয়, সেন্টেন্সে যে কনজাংশন গুলো ব্যবহার হয় সেই কনজাংশন গুলোকে আমরা কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন বলবো। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? আমি আশা করি তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলো ভালো করে বুঝতে পেরেছো, সাথে সাথে সাবঅর্ডিনেট ক্লজ সহ কনজাংশনস। তো আমি তোমাদের মোটামুটি ক্লজের ক্লাসিফিকেশন শিখিয়েছি। তো এবার চলো মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানবো। এখানে সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমরা আরো একটু জেনে নিই। এই ক্লজ যেটা সাবঅর্ডিনেট ক্লজ বলি আমরা, সাবঅর্ডিনেট ক্লজ সবাই তোমরা যারা খাতা কলম নিয়ে বসে আছো তারা কিন্তু অবশ্যই এই সাবঅর্ডিনেট ক্লজের আরো তিনটি যে পার্ট রয়েছে সেই তিনটি পার্ট গুলো কিন্তু আমরা এখনই জানবো। ওকে, তোমরা নাউন পড়েছো সবাই, তাহলে নাউন যদি পড়ে থাকো তাহলে আমরা এটা নাউনের সাথে কি করে দেব? সাবঅর্ডিনেট ক্লজটি নাউন ক্লজ। ঠিক আছে? কেন আমরা নাউন ক্লজ করব? এর কারণ হচ্ছে তোমাদের কিন্তু একটি নিয়ম আমি শিখিয়েছি যে যে ক্লজ বা যে ফ্রেজ নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? নাউন ক্লজ। যে ফ্রেজ যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। যে ফ্রেজ বা যে ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ বলবো। ক্লিয়ার? তাহলে এই যে তিনটি ক্লজ রয়েছে এটি কিন্তু মেইন, তোমাদের ক্লাস 8 থেকে কিন্তু এই ক্লজের মূল ব্যাখ্যা বা ক্লাসগুলো শুরু হয়েছে। তোমরা যারা ক্লাস 8 এ পড়ো তারা কিন্তু এই ক্লাসটা ভালো করে খেয়াল করবে এবং তোমাদের যারা দাদা ভাই রয়েছে তাদের সবাইকে ক্লাসটি শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে, কারণ ইংলিশের এই যে ডিফিকাল্টিস গুলো রয়েছে যেটা তোমরা বারংবার ফেস করো সেই ফেস গুলো কিন্তু আর থাকবে না, সেই প্রবলেম গুলো কিন্তু আর থাকবে না, যার কারণে এই ক্লজের ক্লাসটি তোমাদের জন্য। এবং নাউন ক্লজ যেটা রয়েছে তোমাদেরকে আগেও শিখিয়েছি যে নাউনের যে ডাইনাস্টি রয়েছে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসে, সে হোক নাউন ক্লজ, হোক নাউন প্রেস বা প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট নাউন ছাড়াও, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যারা বসে, অবজেক্ট হিসেবে যারা বসে তারাই কিন্তু নাউন ক্লজ হিসেবে বসতে পারে। ওকে, এবং নাউন বা প্রোনাউনকে যে ক্লজ মডিফাই করে তাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজও বলতে পারি। ওকে, কারণ রিলেটিভ ক্লজ বলার কারণ কি? কারণ ওটা রিলেটিভ প্রোনাউন দিয়ে তৈরি হয়। আমি প্রোনাউনের একটি ক্লাস করিয়েছিলাম, তাকে কিন্তু রিলেটিভ প্রোনাউনের বিষয়ে বলেছিলাম। তোমরা এখানে বেশ কিছু রিলেটিভ প্রোনাউনও দেখতে পাচ্ছ। ওকে, যেখানে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো তোমাদেরকে বলেছি সেখানে কিন্তু রিলেটিভ প্রোনাউনের ব্যাখ্যাও রয়েছে, রিলেটিভ প্রোনাউন সহ রিলেটিভ অ্যাডভার্বস গুলোকে কিন্তু আমি বলে দিয়েছি।
চলো এরপরে অ্যাডভার্বিয়ালস। এই অ্যাডভার্বিয়ালস খুবই সোজা, এবং যে ক্লজ সময় বোঝাবে, উদ্দেশ্য বোঝাবে, কারণ বোঝাবে, তুলনা বোঝাবে, ঘন ঘন বা বারবার কোনো কিছু বোঝাবে, এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে ভাববে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? তো চলো এবার আমরা সেই উদাহরণগুলোকে এই মুহূর্তে সলভ করব। বেশ কিছু উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রথম যে এক্সাম্পলটি রয়েছে নাম্বার 1, দ্যাট ইজ কল্ড টেল মি when he will come back। আমাকে বলো, কি বলো আমাকে, শুধু প্রশ্ন করবে কি। আমি তোমাদের ঠিক যেভাবে বলছি এভাবেই কিন্তু শিখবে, তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা বুঝতেই পারছো যে স্যার এখান থেকে when থেকে শুরু করে ব্যাক পর্যন্ত অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমরা বুঝবো কি করে এই সাবঅর্ডিনেট ক্লজটি নাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। তো সেই ছোট্ট ট্রিক্সটি তোমাদেরকে খেয়াল করতে হবে, সেটি হচ্ছে কি ভার্বকে, অর্থাৎ যে ভার্ব রয়েছে সেই ভার্বকে যদি আমরা বেঙ্গলিতে বলে থাকি কি, তাই তো, কি বা কে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো কি সাবজেক্ট, তাই তো। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কি পাবো অবজেক্ট। আচ্ছা এই সাবজেক্ট বা অবজেক্ট যাকে পাবো, সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে যে ক্লজটি পাবো সেটা কিন্তু নাউন ক্লজ, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি টেল মি, আমাকে বলো। আচ্ছা যদি বলে আমাকে কি বলো, তাহলে স্যার এখানে কিন্তু আমরা খুব দ্রুত উত্তর পেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে কি when he will come back। এটিকে আমরা নাউন ক্লজ বলবো। তাহলে খুব সহজে আমরা এটা বুঝতে পারলাম যে এটা নাউন ক্লজ। তোমরা সরাসরি এটি লিখে নেবে খাতায় এবং সাথে সাথে এর স্ট্রাকচার গুলোকে ফলো করবে। এবং যারা তোমরা এই চ্যানেলে নতুন হয়েছো তাদেরকে কিন্তু একটা তথ্য দিই, সেটি হচ্ছে আমাদের এখানে স্ক্রিনে তোমরা ফেসবুক পেজ দেখতে পাচ্ছ, সাথে সাথে ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুকের আইডি সহ যে পেজটি রয়েছে তোমরা কিন্তু খুব দ্রুত ফলো করবে, এবং ফলো করার ফলে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশের বেশ কিছু টপিকস এবং ভিডিওস কিন্তু তোমরা পাবে, এবং এটা ইন জেনারেল ইউটিউবের থেকে কিন্তু খুব ভালোভাবে এখানে প্রেজেন্ট করা হয়, এবং প্রত্যেকটি বিষয় কিন্তু তোমরা অনেক ফ্রিতে পেয়ে যাচ্ছ। এবং তোমরা অনেকেই জানো যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে দিতে পারে, ইউটিউবে কিন্তু খুব কমই তোমরা যাও, এজন্য কিন্তু তোমাদেরকে ফেসবুক পেজটি ফলো করতে বলা হচ্ছে। এবং আই রিকোয়েস্ট দ্যাট তোমরা এই ফেসবুক পেজ থেকে কিন্তু অনেক ইনফরমেশন, অনেক কঠিন কঠিন শব্দ সহ স্পোকেন ইংলিশের বেশ কিছু টার্মস তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো ব্যাক টু দ্য লেসন। নেক্সট যেটা রয়েছে সেটি হচ্ছে আই টোল্ড দ্যাট ইট হ্যাড বিন অ্যান ইন্টারেস্টিং বুক। প্রোনাউন্সিয়েশন গুলো কিন্তু খেয়াল করতে হবে। আমি বলছি আই টোল্ড, আমি বললাম, আমি কি বললাম, দেখো দ্যাট ইট হ্যাড বিন অ্যান ইন্টারেস্টিং বুক, তাহলে আমি যে টোল্ড ভার্বটি বললাম, এই টোল্ড ভার্বের পুরো অবজেক্ট হিসাবে কিন্তু দ্যাট থেকে বুক পর্যন্ত যে সেন্টেন্সটি আমরা খেয়াল করলাম, যে ক্লজটি, এই দ্যাট কিন্তু অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে বসে। আর এই সাবঅর্ডিনেট ক্লজটি যদি কোনো ভার্বের অবজেক্ট হয় তাহলে কিন্তু সেটাকে আমরা নাউন ক্লজ বলে দেব। ক্লিয়ার? ঠিক এইভাবে দেখো, রাম নোজ হু ইউ আর এক্স্যাক্টলি, রাম জানে তুমি বাস্তবে কে, তাহলে এখানে হু থেকে ইউ আর এই টোটালটা আমরা এটাকে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ লিখতে পারি। নেক্সট দেখো নাম্বার 4, সীতা সেড নয়, সীতা সেড দ্যাট আই উইল বি আ ডক্টর। অর্থাৎ সেড ভার্বে যে অবজেক্টটি আমরা পাচ্ছি সেই অবজেক্টটি কি দ্যাট থেকে শুরু করে উইল বি আ ডক্টর, এই টোটালটাই আমাদের সাবঅর্ডিনেট ক্লজের অংশ, এবং এটি অবজেক্ট হিসেবে বসেছে, তাই এটা নাউন ক্লজ। আমরা পরপর 4টি নাউন ক্লজ পেলাম, কিন্তু কাজ হচ্ছে স্যার আমরা সব তো অবজেক্ট হিসেবে পেলাম, এর সাবজেক্ট হিসেবে কি করব। তোমরা নিশ্চয়ই ভয়েস চেঞ্জের ক্লাস তোমরা করেছো আমার চ্যানেলে, এবং যারা ভয়েস চেঞ্জের ক্লাস করেছো যদি না করে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়েছি, সেই লিংক ক্লিক করে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জের ক্লাসটা কমপ্লিট করতে পারো, এবং অবশ্যই তোমরা এনজয় করবে। সাথে সাথে এই চারটে যেহেতু অবজেক্ট হিসেবে আমরা পেয়েছি, জানো তো অবজেক্ট থাকলে সেই সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে পারি, তাহলে আমরা এই অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো এবং আমরা ভয়েস চেঞ্জ করে ফেলবো, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে পেয়ে যাবো নাউন ক্লজ। ওকে, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। ক্লিয়ার? ইফ ইউ রিড attentively, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবে। তাহলে এখানে শর্ত বোঝাচ্ছে যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, না হলে তুমি তো পাস করবে না, তাই না। তাহলে ইফ থেকে শুরু করে এখানে অ্যাটেন্টিভলি পর্যন্ত আমরা যে ক্লজটি পেলাম সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু কি হিসাবে কাজ করেছে না একটা শর্ত বোঝাচ্ছে। আমি বলেছি শর্ত বোঝালে এটা কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে এখানে আমরা অ্যাডভার্ব ক্লজ লিখতে পারি। ক্লিয়ার?
তো এবার প্রশ্ন হচ্ছে স্যার, আপনি তো বললেন যে এখানে ইফ যেটা রয়েছে বা সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো এগুলো তো মিডলে বসে, যেহেতু দুটো সেন্টেন্সকে অ্যাড করা হচ্ছে, ক্রস মেকার তৈরি করা হচ্ছে দুটো সেন্টেন্সকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? দেখো এখানে যে প্রিন্সিপাল ক্লজ রয়েছে, এই প্রিন্সিপাল ক্লজটিকে আলাদা করার জন্য সাবঅর্ডিনেট ক্লজ তো প্রথমে বসেছে, এজন্য মাঝখানে কিন্তু কমা দেওয়া রয়েছে। যদি তোমরা শর্টকাট ট্রিক্স জানতে চাও তাহলে কিন্তু এটা ফলো করবে, যে সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রথমে বসে তাহলে কিন্তু তারপরেই কমা বসে, বিকজ অফ প্রিন্সিপাল ক্লজের আগে কোনো রকম কনজাংশন থাকে না। ক্লিয়ার? চলো নাম্বার 6, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ ইল। খুব সহজেই আমি মিটিং অ্যাটেন্ড করতে পারিনি, তার কারণ আমি অসুস্থ ছিলাম। কারণ বোঝাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বিকজ থেকে শুরু করে পুরোপুরি ইল পর্যন্ত আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ পেয়ে গেলাম। যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা সমস্যা মনে করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, নাম্বার 7, খুব সহজ। দেখো আবার সেই মাঝখানে কমা রয়েছে, চোখ বুঝে কিন্তু তোমরা এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারো। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? দেখো সিন্স দিয়ে তোমরা সবাই জানো টাইম বোঝায়, তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার গুলো ছিল ভয়েস চেঞ্জ সহ আমরা যে টেন্সের স্ট্রাকচার করেছিলাম সেখানে কিন্তু এটা পেয়েছিলাম। তোমাদের টেন্স প্লাস ভয়েস চেঞ্জের ক্লাস কিন্তু আমি একসাথে করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা দেখে নেবে। ওকে, সিন্স ইট ওয়াজ মাই বয়হুড, এখান থেকে শুরু করে বয়হুড পর্যন্ত পুরোপুরি কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। আর আই ডিড নট লাইক টু বিট্রে এনিওয়ান, আমি কখনোই কাউকে বিট্রয় অর্থাৎ বিশ্বাসঘাতকতা করতে পছন্দ করতাম না। চলো, দো রাম কমপ্লিটেড হিজ এক্সাম পেপার ফার্স্ট, যদিও রাম তার এক্সাম পেপার কমপ্লিট করে ফেলেছিল দ্রুত বা প্রথম, হি কুড নট মেক আ বেটার রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারেনি। তাহলে এখানে এই যে হি কুড নট মেক আ বেটার রেজাল্ট, এটা তো পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ পেয়ে যাচ্ছি, এবং আমাদের সামনে দেখো দো রয়েছে। তোমরা ভালো করে স্ক্রিনের যে দো, অলদো, ইভেন দো, লেস, আনলেস, এইগুলোকে লেস্ট, আনলেস এইগুলোকে কিন্তু খেয়াল করবে। এইগুলো যে ক্লজের শুরুতে বসে সেগুলো কিন্তু অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হয়, এবং এই সাবঅর্ডিনেট ক্লজটি নিয়ম অনুযায়ী যদি আমাদের কোনো শর্ত বোঝায়, কোনো রকম ম্যানার বোঝায়, কারণ বোঝায়, সংখ্যা বোঝায়, প্লেস বোঝায়, তাহলে কিন্তু আমরা সেটাকে কি করতে পারি? অবশ্যই অ্যাডভার্বিয়াল বলতে পারি, তাই না? এই ফার্স্ট পর্যন্ত যেহেতু কমা রয়েছে আমরা এটাকে অ্যাডভার্ব ক্লজ লিখতেই পারি। তো নাম্বার 9 একটু আমরা অন্য স্বাদ নেব, কারণ আমরা একটু আগে তো পড়েছি কোঅর্ডিনেট ক্লজ, তো কোঅর্ডিনেট ক্লজ আমরা কিন্তু এই মুহূর্তে পাইনি, আমরা নাম্বার 9 থেকে কিন্তু সেটা শুরু হচ্ছে। খেয়াল করো কিভাবে আমরা এটাকে পাবো। হি হ্যাড নো এক্সপেরিয়েন্স ইন ম্যাথামেটিক্স, তার ম্যাথামেটিক্স এর কোন রকম অভিজ্ঞতাই নেই, বাট হি স দ্য প্রবলেম, কিন্তু সে সমস্যাটি সমাধান করেই ফেলেছিল। তাহলে দেখো এখানে দুটো বিপরীতমুখী কি বোঝাচ্ছে? দুটো বিপরীতমুখী থিওরি বোঝাচ্ছে বা ধারণা কিন্তু এখানে প্রকাশ করছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এই হি থেকে শুরু করে ম্যাথামেটিক্স এই পুরোটা একটা ক্লজ, এবং বাটের পরের অংশ আরেকটা ক্লজ, এবং দুটোকে কিন্তু আমরা সিসি বলবো। আচ্ছা, সিসি মানে কি তোমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, কিন্তু সিসি বলতে কোঅর্ডিনেট ক্লজ, বুঝতে পেরেছো? এখানে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ হবে না, কারণ এখানে মাঝখানে বাট বসে রয়েছে। বাট থাকলে কিন্তু আমরা সেটাকে কি বলবো? কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে বা পরে আমরা কোন ক্লজ দেখি না? কোঅর্ডিনেট ক্লজ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবে না, বিকজ এই ক্লাস তোমাদের জন্য এবং তোমাদের থেকে যারা বড় রয়েছে তারা কিন্তু অবশ্যই ক্লাসটি দেখবে। এই ক্লাসটি দেখার কারণে কিন্তু তোমাদের এই ক্লজের যে ডিটেলস এবং ডিফিকাল্টিস সবকিছু কিন্তু বুঝতে পারবে। সাথে সাথে তোমাদের এই ক্লজ নিয়ে কিন্তু তোমরা স্পোকেন ইংলিশে বেশ কিছু সমস্যার সমাধান করতেও পারো। এবং কানেক্টরস যেগুলো রয়েছে এই টোটালটাই কিন্তু আমরা কানেক্টরস দিয়ে করছি। কনজাংশন গুলো আমরা বলি, এই প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে যে শব্দটি আমরা কি বের করে দিই বা যে শব্দটি অমিট করে দেওয়া হয় সেটি কিন্তু একটা কানেক্টর হিসেবে কাজ করে। কানেক্টর বলা হয় কারণ সংযোগ স্থাপন করা। এটা একটা প্রেপোজিশনও কানেক্টর হতে পারে, সেটা একটা ক্লজ মেকারও কানেক্টর হতে পারে। ক্লিয়ার? তো নাম্বার 10 সবাই খেয়াল করো, রোহিত লাভস হিজ সিস্টার ভেরি মাচ। রোহিত তার বোনকে খুব বেশি ভালোবাসে। ফর, কারণ এই ফর কিন্তু আমরা ইলেটিভ কনজাংশন বলে থাকি। কি কনজাংশন? ইলেটিভ।
অবশ্যই কনজাংশন দিয়ে তোমাদের ক্লাস দেওয়া হবে। শি ইজ আ গুড গার্ল, অর্থাৎ ফর শি ইজ আ গুড গার্ল, সেই কারণে কিন্তু কি করে, রোহিত তার বোনকে খুব বেশি ভালোবাসে। এই ফর থেকে শুরু করে গার্ল পর্যন্ত কিন্তু আমরা কি করতে পারি, এটার নাম দিতে পারি কোঅর্ডিনেট ক্লজ। এবং এর আগেও যেটা রয়েছে সেটিও কিন্তু একটা মানে কোনো ক্লজের উপর নির্ভর করছে না। যদি এটা কমপ্লেক্স সেন্টেন্স হতো তাহলে কিন্তু তোমরা বলতে পারতে যে এটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করছে, কিন্তু এখানে কোঅর্ডিনেট অন্য কারোর উপর নির্ভর করছে না, তাই না? তাহলে পুরো সেন্টেন্সটি দুটি ক্লজে এবং কমা বসেছে না। এই কমা বসার কারণে তোমরা অনেকেই ভাবছো যে স্যার তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সেই সংজ্ঞাটা কি হলো। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে যে ইলেটিভ কনজাংশন বা ইলেটিভ যে কনজাংশনটা বসেছে ফর, এর আগে কিন্তু বাধ্যতামূলকভাবে কমা বসাতে হয়। এই ক্ষেত্রে তোমরা খেয়াল করে নেবে, কারণ আমি তোমাদের একটু আগে যে ফ্যান ভয়েস লিখে দিয়েছি, ফ্যান ভয়েস অর্থাৎ ওর ভিতরে প্রথম দেখো এফ ফর রয়েছে। ফর কিন্তু কোনোভাবেই তুমি কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করতে পারবে না, তাহলে তোমার ওই কনজাংশন দেখেই কিন্তু চিনতে হবে। দেখো, এক্সেপশনাল প্রত্যেকটা গ্রামাটিক্যাল ওয়েতে থাকবে। আমি আগেই তোমাদের ক্লাস শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বলেছি, একটা ল্যাঙ্গুয়েজকে জানার জন্য আমাদের যে গ্রামারিয়ানরা রয়েছেন ওনারা কিন্তু সেই পুরো গ্রামারের মানে একটা ওয়ে তৈরি করেছেন, সেটা স্বতঃসিদ্ধ হতে পারে না। কেন জানো? কারণ একটা ভাষা শেখার জন্য ভাষা রীতিমতো বদলায়। এই বদলানোর জন্য কিন্তু একটা রুলস বেটার নয়, একটা রুলস কখনো স্বতঃসিদ্ধ হতে পারে না। যেমন ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্স এর রুলস কিন্তু পরিবর্তন হয় না। যেটা তৈরি হয়, যেটা যারা গণিতবিদরা রয়েছেন, ম্যাথামেটিশিয়ানরা যারা রয়েছেন, তারা কিন্তু সে একটা রুলস ক্রিয়েট করার পরে ওটা কিন্তু ভ্যানিশ হয় না। কিন্তু ইংরেজি, বেঙ্গলি বা যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে এই ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা ভ্যানিশ হওয়া সম্ভব। সেক্ষেত্রে এক্সেপশনাল প্রত্যেকটা গ্রামাটিক্যাল ওয়েতে তোমরা পাবে বা পোর্শনে পাবে। ক্লিয়ার? তো দুঃখ করার কোনো কারণ নেই, বেশি বেশি প্র্যাকটিস করবে, সাথে সাথে আমাদের চ্যানেল ফলো করবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নাম্বার 11 আমরা খুব দ্রুত পাচ্ছি। মিস্টার তন্ময় রয় হু টিচেস আস ইংলিশ ইজ অ্যান ওয়ানেস্ট ম্যান। অবশ্যই মিস্টার তন্ময় রয় এখান পর্যন্ত মানে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পেয়েছি তার থেকে কিন্তু একটু নতুন করে আবার বেশ কটি আমি এখানে দিয়েছি। মিস্টার তন্ময় রয় এখানে দেখো যে সাবজেক্ট, এরপরে যে এক্স্যাক্টলি ভার্ব পাচ্ছি সেটা হচ্ছে ইজ। মিস্টার তন্ময় রয় ইজ অ্যান ওয়ানেস্ট ম্যান, এইটা একটা ক্লজ এবং এর মাঝখানে কিন্তু একটা ক্লজ বসেছে। আমরা এতক্ষণ ধরে কিন্তু অ্যাডভার্বিয়াল, কোঅর্ডিনেট ক্লজ এবং নাউন ক্লজটি পেয়েছি, তাই না? মাঝখানে যে অ্যাডজেক্টিভ ক্লজ রয়েছে সেই ক্লজটি কিন্তু পাইনি, তাই না? এবার সেই ক্লজ দেখো, এই মিস্টার তন্ময় রয় এই ব্যক্তি কিন্তু শিক্ষা দেয়, তাহলে হু টিচেস আস ইংলিশ, এটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি, এর আগে দেখো হু এর আগে একটা অ্যান্টিসিডেন্ট রয়েছে। আচ্ছা স্যার অ্যান্টিসিডেন্টটা কি? দেখো রিলেটিভ প্রোনাউনের আমি পার্ট কিন্তু এখানে বলে দিয়েছি, স্ক্রিনে তোমরা দেখে নিয়েছো। তার ভিতরে হু রয়েছে একটা রিলেটিভ প্রোনাউন, সেই রিলেটিভ প্রোনাউন হু ওর আগে কোনো নাউন বা প্রোনাউন যদি থাকে বা নাউন ফ্রেজ থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি। সেই মিস্টার দেখো এখানে তন্ময় রায় থেকে শুরু করে যে তন্ময় রায় রয়েছে এটা অনুযায়ী কিন্তু টিচেস বসছে। এখানে যদি উই থাকতো বা দোষ থাকতো বা দে থাকতো সেই অনুযায়ী কিন্তু এখানে টিচ হতো না, কি হতো? টিচ, টিচেস না হয়ে টিচ হতো। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন পাই সেটাকে আমরা কিন্তু অ্যান্টিসিডেন্ট বলি। সেই অ্যান্টিসিডেন্ট থাকলে সেই রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো বা রিলেটিভ ক্লজ বলবো। ক্লিয়ার? ওকে, তার থেকে বড় কথা যেটা আমি একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভের কথা, অ্যাডজেক্টিভ কিন্তু নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। দেখো এখানে তন্ময় রায়কে মডিফাই করছে কি, যে সে শিক্ষা দেয়, কি ইংরেজি শিক্ষা দেয়। তন্ময় রয় সে হচ্ছে একজন সৎ ব্যক্তি। ওকে, নাম্বার 12 আমরা এখানে আই স দ্য বার্ড দেখতে পাচ্ছি। আই স দ্য বার্ড পুরো একটি প্রিন্সিপাল ক্লজ, এর আগে কোনো রকম কনজাংশন নেই এবং দ্যাট থেকে শুরু করে দেখো ওই পাখির সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছি, তাই এটাকে কি বলা হয়? দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটাকে আমরা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এর কারণ এই দ্যাট কনজাংশনের আগে আমরা কিন্তু বার্ড দেখলাম। চলো একটুখানি আমরা আগে সেই ক্লজে চলে যাই। এখানে দেখো দ্যাট, এই দ্যাট রয়েছে, দ্যাট থাকার কারণে কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা বলতে পারিনি। এর কারণ কি, ওর আগে কোনো অ্যান্টিসিডেন্ট বা নাউন বা প্রোনাউন ছিল না, কিন্তু এখানে তো দা বার্ড রয়েছে। ক্লিয়ার? খেয়াল করো, শি ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক, অর্থাৎ পুরনো যে ধ্বংসপ্রাপ্ত বা ব্যাটার্ড নষ্ট হয়ে গেছে প্রায়, ঠিক আছে, সেই বই which was written by ব্রেন ট্রেসি। ব্রেন ট্রেসি একজন রেনাউন্ড রাইটার, তোমরা পড়ে থাকবে, স্ক্রিনে দেওয়া রয়েছে ব্রেন ট্রেসির নো এক্সকিউজ একটা বই,
এবং এই নো এক্সকিউজ বইটি কিন্তু খুব প্রসিদ্ধ, আমি বেশ কদিন আগে বইটি কমপ্লিট করেছি। তোমরা যদি এই বইটি পড়তে চাও তাহলে তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই বইটি পড়বে। এবং যারা তোমরা প্রোক্রাস্টিনেশনে ভুগছো তাদের প্রোক্রাস্টিনেশন কিন্তু আর থাকবে না। ওকে, তো বিষয়টি তোমরা খেয়াল করবে। চলো, she found the old battered book, সেই পুরনো বইটি, ধ্বংসপ্রাপ্ত বইটি খুঁজে পেলো। এবং হুইচ বলতে কিন্তু ওই বইটিকে বোঝানো হচ্ছে, তাহলে ওই নাউনটিকে যদি ইনফরমেশন দেয় তাকে আমরা কি বলবো? অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে যে অ্যাডজেক্টিভ একটা ক্লজে পরিণত হয়, যে মডিফায়ার, এটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে একটা মডিফায়ার বলে থাকি, তাই না? অবশ্যই মডিফায়ার ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। তো হুইচ থেকে শুরু করে ব্রেন ট্রেসি পর্যন্ত আমরা একটা নাউনকে মডিফাই করা হচ্ছে, নাউনকে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এবং এই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হওয়ার কারণে এটাকে আমরা বলবো রিলেটিভ ক্লজ। ক্লিয়ার? নাম্বার লাস্ট, সবার শেষে আমরা পাচ্ছি, দেখো, দ্য ম্যান বেকস সাম এগস। এই পুরোটা প্রিন্সিপাল ক্লজ, বিকজ এর মধ্যে কোনো রকম কনজাংশন নেই। এবং এরপরে যেটা রয়েছে ফ্রেশ পর্যন্ত, হুইচ ওয়ার ফ্রেশ, অর্থাৎ যে ডিমগুলো ছিল সেগুলো সবটাই ফ্রেশ। তাহলে ডিমের সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে একটা নাউন সম্পর্কে, তাহলে সেটাকে আমরা কি বলবো? হুইচ ওয়ার ফ্রেশ। টোটালি আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, টোটালি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই মুহূর্তে তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলবে না। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করবে এবং সবার কাছে এই চ্যানেলকে পৌঁছে দেবে, যাতে তোমরা এরকম ধরনের যে ক্লজ এবং ফ্রেজের ক্লাসগুলো তোমরা ভালোভাবে পেতে পারো, সাথে সাথে ইংরেজি ভাষাকে তোমরা একটা পারফেক্টলি শিখতে পারো ফ্রম দ্য পারফেক্ট লার্নার। তো আবারও তোমাদেরকে স্বাগত জানাই এবং ভিডিওর শেষ পর্যায়ে তোমাদেরকে বলতে চাই, এই চ্যানেলটিকে যত দ্রুত সম্ভব তোমরা ফ্লাশ করে দাও এবং সাপোর্ট করো, তাহলে কিন্তু এরকম ধামাকাদার ক্লাসের অফার কিন্তু তোমরা পেতেই থাকবে। আমি কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকটি গ্রামাটিক্যাল পয়েন্ট আমি ধরে ধরে বোঝাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। লেটস হ্যাভ এ গুড ডে।